একটা সিন ছিল আমি ভাইয়াকে হিট করব, মানে চাকু ঢুকায় দিব আচ্ছা চেস্টের মধ্যে। সো ওটার মধ্যে আমি লিটারালি শেকিং যে আমি কি আসলে দিব কি দিব না। বলছে না 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 শখ, ফিল ফ্রি, তুমি দাও, আমার ব্যথা লাগবে না, কোনো সমস্যা নেই। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তুমি নিতে পারো? সকাপু আমি তোমার অনেক বড় ফ্যান, আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, তখন আমি বলছিলাম যে তুমি আমাকে ভালোবাসো, তাহলে আপু কেন বলছো ছেলে? এতই যখন ওপেন তুমি কি তোমার ফোনের ওয়ালপেপারটা আমাদেরকে দেখাবে? হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য টক রুম। আমি অহনা তাসনিম খান আপনাদেরকে বরাবরের মতো আজকেও ওয়েলকাম করে নিচ্ছি। এবং আপনারা জানেন টক রুমে আমরা এই সময় আপনাদের যে পছন্দের তারকা তাদের সাথে আসলে গল্প করি টক রুমে, তাদের ব্যক্তি জীবন, তাদের পেশাগত জীবন এবং তারা আসলে এখন কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন সব কিছুই তুলে ধরার চেষ্টা করি। আজকেও এমনই একজন অতিথি আমাদের সাথে আছেন যার জন্য আসলে ক্যামেরা ভীষণ বেশ কিছুদিন অপেক্ষা করেছিল। আমার কাছে মনে হচ্ছিল তিনি ছোট্টই একটা বিরতি নিয়েছেন, আমরা সেটাকে বারবারই দীর্ঘ বিরতি বলি এই কারণে, কারণ অল্প কিছুদিন হলেও আমরা তাকে মিস করেছি ভীষণ। এই মানুষটা 2002 সালে নতুন কুড়ির মাধ্যমে নাচ দিয়ে সবার সামনে এসেছিলেন এবং 2008-এ বাংলা লিঙ্কের পরে যেন একেবারে চারিদিক মাতোয়ারা করে ফেললেন। তার হাসি, তার অভিনয়, তার দক্ষতা, তার নাচ, তার গুণের কোনো শেষ নেই। আমার মনে হয় কিছুটা আপনারা আন্দাজ করেও ফেলেছেন। আমাদের সাথে আজকে আছেন নান আদার দ্যান আনিকা কবির শখ। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, ভেরি গুড। একদম সবার আগে জানতে চাই যে রহমান জন এবং আনাহিতা রহমান আলিফ কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। একদম ব্যক্তি জীবনে দেখা যাচ্ছে যে মাঝে দীর্ঘ বিরতি সবাই বলছে, এটা আমি শুনতে আসলে টায়ার্ড। সবাই দীর্ঘ বিরতি বলছে, বাট ইট ওয়াজ জাস্ট 2.5 years আই গেস। ইয়া এক্স্যাক্টলি, মানে আমার জাস্ট প্রেগন্যান্সি টাইমটুকু আমি একটা ব্রেক নিয়েছিলাম। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একদম শুরুর দিকে দেখছিলাম যে আমরা নাচে দেখতে পাচ্ছি, তারপরে শুরুটা হয়েছিল ক্লাসিক্যাল ডান্স দিয়ে, ছোটবেলা থেকে ক্লাসিক্যাল শেখা হয়েছে। হ্যাঁ, আমি বেসিক্যালি ক্লাসিক্যাল ডান্সার, বাট আমার আসলে কখনো কোনো প্ল্যান ছিল না, মানে কখনো আমি চিন্তাও করিনি, কারণ আমার ফ্যামিলির কেউ নেই মিডিয়ার সাথে রিলেটেড যে আমি মিডিয়াতে কাজ করব। আচ্ছা, নাচ করতেই আসলে হুট করে বিজ্ঞাপন করা, বিজ্ঞাপন থেকে নাটক করা, এখন তো রেগুলার কাজ করছি। একদমই। তো এই যে 2-2.5 বছর পরে এখন আবার কাজের শুরু, তো এই সময়টায় কোনো চেঞ্জ মনে হয়েছে? ক্যামেরার সামনে আসার আগে কোনো মানসিক নার্ভাসনেস ছিল? আচ্ছা, আমার প্রিপারেশন না, একদমই না। মানে যেটা হয় কি, আমি সব সময় অনেক বেশি কমফোর্টেবল, আর এটা মোটামুটি সবাই জানে যে নাচের মেয়েরা আসলে খুবই কমফোর্টেবলি কাজ করতে পারে, তাদের ক্যামেরা ভীতিটা থাকে না, নার্ভাসনেসটা কাজ করে না, কারণ আমাদেরকে ওভাবেই আসলে আমরা এত বেশি স্টেজ শো করে ইউজ টু। সো ওই কারণে আসলে ক্যামেরা ভীতিটা একদমই নেই, কারণ আমাদের দর্শকের সাথে ডিরেক্ট ইন্টারাক্ট করতে হয়। তো আর 2 বছর পরে কি চেঞ্জ হয়েছে আমি যদি বলবো যে আমাদের কাজের ধরনটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন আমরা শুধু টেলিভিশন রিলেটেড কাজগুলো করতাম, এখন যেমন ওটিটি প্ল্যাটফর্ম হয়েছে, এটা অনেক বড় একটা জায়গা, এটা খুব ভালো হয়েছে। অ্যান্ড বিভিন্ন ধরনের লাইক ইউটিউবে অনেক কাজ হচ্ছে, ফেসবুকেও আমরা অনেক ধরনের কন্টেন্ট দেখতে পাই এখন। সো এই কাজের এই ধরনগুলো একটু চেঞ্জ হয়েছে, আর এছাড়া বাকি সব ঠিকঠাক আছে। ওটিটির কথা যেহেতু আসলো, আমাদেরই একটা দীপ্ত প্লে অরিজিনাল ফিল্ম রিলিজ হয়ে গেল 10 অক্টোবর, ত্রিভুজ। অয়ন, আমি একটা অসামাজিক প্রাণী, কারণ সামাজিক প্রাণীর না সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আছে। সেই মানুষটা আর পর্যন্ত পৃথিবীতে আয় নাই, তার নিয়ে আপনি সদাগরটা আইছেন? আপনারা কি মানুষ? I want divorce. তুমি কি বলছো এই পাপ কাজে আমি তাকে হেল্প করি? যেতেছেন মলি, মলি, মলি তুমি কি খাইছো? So how was the experience? এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড। একটু কষ্টরও ছিল, কারণ আমরা আসলে জানুয়ারিতে শ্যুট করেছিলাম, দ্যাট টাইম অনেক বেশি ঠান্ডা ছিল, অ্যান্ড কাজ করার সময় আমি লিটারালি ফ্রিজ হয়ে যাচ্ছিলাম। মানে সেই সময়টা তো দেখাচ্ছি না শীতকাল। হ্যাঁ, আমরা তো মানে শীতের কোনো কাপড় পরেও শ্যুট করিনি। সো দেখা গিয়েছে আমার ডিরেক্টরস আমার সাথে মজাও নিয়েছে যে আমাকে এখন সুইমিং পুলের মধ্যে চুবানো হবে এরকম ওই শীতের মধ্যে। আসলে সুইমিং পুলের না নামতে হয়নি, মানে
থ্যাঙ্কস টু দেম যে তারা আমার উপর মায়া করেছে, আমাকে নামতে হয়নি। আমি জানতে চাই যে জয় ভাইয়ের সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন? উনি তো এমনিতে হলো মানুষের সাথে একটু দুষ্টুমি করেন, উনি কি সেটাও এরকম দুষ্ট? ফার্স্ট অফ অল আমি খুব নার্ভাস ছিলাম যখন আমি শুনতে পেরেছি যে আমার সাথে আমি স্ক্রিন শেয়ার করবো জয় ভাইয়ের সাথে, কারণ আমার মিডিয়াতে আমার এতগুলো বছর ক্যারিয়ারে আমার মোটামুটি সবার সাথে কাজ করা হয়েছে এক্সেপ্ট জয় ভাইয়া। আচ্ছা, তো আমি খুব নার্ভাস ছিলাম যে আমি জানি না আসলে এই মানুষটা কেমন। সবসময় আমি দেখেছি যে আসলেই সে দুষ্টামি করে, আমার সাথেও কি দুষ্টামি করবে কিনা বা আমাকে পোক করবে কিনা, এগুলো নিয়ে প্র্যাঙ্ক করে ফেলবে কিনা। হ্যাঁ, এটা নিয়ে আই ওয়াজ ভেরি নার্ভাস, বাট না, জয় ভাই আসলে ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড আমি বলবো যে ভীষণ কোঅপারেটিভ। মানে আমি ফার্স্টে শ্যুটে আমি লিটারেলি কথা বলছিলাম না ভাইয়ের সাথে, যে আমি কি বলবো। আমি সালাম দিয়ে চুপচাপ করে মেকআপ রুমে বসেছিলাম, স্ক্রিপ্ট পড়ছিলাম, বারবার তাকাচ্ছিলাম কি বলবো, বাট পরে ভাইয়া আসলে নর্মাল হয়ে নিয়েছে সব কিছু। বাহ। আরেকটা বিষয় হলো যে মাঝে অনেকদিন দেখছিলাম না, হুট করে আবার যখন এখন দেখছি সোশ্যাল মিডিয়াতেও অ্যাপিয়ারেন্স দেখছি, হুট করে দেখছি শকাপু বউ হয়ে ঘুরে বেড়াচ্ছ, সেই বিষয়টা একটু বলো তো। বউ হয়ে ঘুরে বেড়াচ্ছি? হ্যাঁ, অনেক অনেক মানে নতুন বউ হিসেবে আমি দেখলাম যে অনেক অনেক রিলস। আমি আরো ভাবছিলাম তুমি হয়তো বলবে যে শকাপু তোমার হুট করে নাচের কন্টেন্ট দেখতে পাচ্ছি, যেটা খুব ভাইরাল হয়েছে। আচ্ছা, বউ হয়ে আসলে ফটোশ্যুটগুলোতে তো আসলে ব্রাইডাল বেজ অনেক শ্যুট করা হয়, আর সামনে যেহেতু ডিসেম্বর তো একটা বিয়ের সিজন, সো ওই টাইমটায় আসলে বিভিন্ন ফ্যাশন হাউস, বিভিন্ন পার্লার বা ম্যাগাজিনে আসলে ব্রাইডাল বেসড করে কিছু কাজ হয়, সো ওই কারণে আসলে বেশ কিছু শ্যুট করা হয়েছে। আচ্ছা, ব্রাইডাল হয়ে, ওটার জন্যই হয়তো বা তুমি এত দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমার তো একেবারে নতুন বউ হিসেবে তোমাকে একেবারে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল তুমি আবার বাউজ রিনিউ করছো কিনা। আমি জীবনে এতবার নতুন বউ হয়ে শুট করেছি, আসলে আমার নিজের বিয়ের সময় আমি কনফিউজ ছিলাম যে আমাকে কি আসলে নিজের মানে নতুন বউয়ের মতো লাগছে দেখতে, কারণ ইটস বিন রিপিটেটিভ। তো নিজের বিয়ের কারণ লাইফে আসলে এত বউ সাজা হয়েছে, নাটক থেকে শুরু করে ফটোশুটে, মানে নিজের বিয়েতে আলাদা প্ল্যানিং করেছিলা যে না এতবার এই লুক হয়ে গেছে, তো আমি এবার এই সাজটা দিতে চাই? না না, একদমই না। আমার কাছে আমি পার্সোনালি খুব মানে সিম্পল, আমার সিম্পলিসিটি খুব ভালো লাগে। আমি আসলে অনেক বেশি এটা করব ওইটা করব এরকম কখনোই না। বাহ বাহ। আরেকটা জিনিস হলো নাচের বিষয়টা আসলে কথা বলতে চাই। ক্লাসিক্যালে আমি দেখেছি তোমার নাচ, যখনই দেখেছি আমি ক্লাসিক্যালি দেখেছি, হুট করে মডার্ন ডান্সিং, হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? এন্ড হুট করে এই ডান্স ফর্মটা এসে যে ইদানিং যে ভাইরাল রিলগুলো হচ্ছে, সেই বিষয়টা একটু শুনি। ইউ আর দ্য অনলি ওয়ান যে আমাকে বলে যে ক্লাসিক্যাল ডান্স অনেক দেখেছো। ওয়েল, স্টেজ শোজগুলো তো এখন ক্লাসিক্যালস অনেক কম হচ্ছে। আমরা যেমন আগে অনেক বেশি ট্যুর করতাম বিভিন্ন দেশে, যেটা হতো যে আমরা আসলে আমাদের নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে যেতাম, বিভিন্ন দেশের সাথে আমাদের কম্পিটিশন থাকতো, ওটা এখন একটু কম হচ্ছে। ক্লাসিক্যাল ডান্সেই আমাকে আসলে মানুষ দেখেছে, আমার নাচের সেক্টরের মানুষরা আমাকে খুব কম মানুষ দেখেছে মিডিয়াতে যে আমি ক্লাসিক্যাল ডান্সার। বাট এই যে মডার্ন, তুমি যে বললে মডার্নটা আসলে কিছু না, যে নাচ পারে সে আসলে সব টাইপেরই নাচ করতে পারে, এটা আমার কাছে তেমন ডিফিকাল্ট কিছু না। বাট হ্যাঁ, আমি কনফিডেন্টলি বলতে পারি যে একটা জিনিসই কনফিডেন্টলি বলতে পারি যে আমি অনেক ভালো নাচি, সেটা যে কোনো নাচই হোক কেন না। আমার নাচের ব্যাকগ্রাউন্ডটা অনেক স্ট্রং, অ্যান্ড বলতে গেলে আমি নাচের টিচার, বাট আমি আসলে শিখাই না এখন। মাঝখানে আমি ক্লাসও করিয়েছিলাম সোহেল রহমানের সাথে, আমার নাচের পার্টনার, বাট এখন আবার একটু অফ আছে। সামনে কি কখনো দেখতে পাবো যে কোরিওগ্রাফি করা হচ্ছে? আমি কোরিওগ্রাফি করেছি, বাট কখনো আসলে মানে নিজের নামটা প্রকাশ করিনি যে আমি কোরিওগ্রাফি করেছি। আমার অনেক নাচ কোরিওগ্রাফি করা হয়েছে। তাহলে মানুষজন জানতেই পারলো না যে কত সুন্দর সুন্দর নাচে তোলা হয়েছে, কিন্তু সেটার পেছনে কে ছিল? এত গুণে গুণান্বিত থাকলে তো সমস্যা, সো মানুষ একটু কমই জানো, কিছু জিনিস একটু কম জানা ভালো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ভাইরাল হওয়ার প্রবণতা বা মানুষের সামনে আসার প্রবণতা, বা এটা ওটা বলে হুট করে একটা বিব্রতকর মন্তব্য করে দিলাম তো ভাইরাল হয়ে গেলাম, এই ধরনের প্রবণতা থেকে একটু দূরে থাকতে দেখা যায়। ফার্স্ট অফ অল আমি আসলে কখনোই ভাইরালটাকে পছন্দ করি না। মানে এখন যেই ট্রেন্ডটা যাচ্ছে ভাইরালের, এটা আসলে টাইমের সাথে চেঞ্জ হয়ে যায়, সব কিছুর একটা ফ্লো থাকে না। সো আমার মনে হয় যে এখন একটা ফ্লো আছে, অলরেডি চলেও যাচ্ছে। আর ভাইরাল আসলে তারাই আমার মনে হয় হতে পছন্দ করে যারা আসলে নিজেকে ওভাবে প্রেজেন্ট করতে পারে না, বা নিজেকে আসলে দর্শকের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে না। আমি এটার একদমই পক্ষপাতী না, কারণ আমার কাছে মনে হয় যে ভাইরালটা আসলে
পার্মানেন্ট না, এটা আসলে খুবই কম সময়ের জন্য, বাট নিজের কাজের দক্ষতা দিয়ে কাজটা করা, ওইটা মানুষের সাথে ভালোভাবে ইন্টারঅ্যাক্ট করে মানুষের মনে থাকা, এটা আসলে পার্মানেন্ট। আমরা একদম বেশ অনেক আগে থেকে সিনেমাতে দেখছি তোমাকে, তো এই বিষয়টা নিয়ে একটু শুনি। বলো না তুমি আমার অল্প অল্প প্রেমের গল্প, এরপরে সামনে কোনো সিনেমা আসলে করা হবে কিনা, আবার কি চলচ্চিত্রে পাবো তোমাকে? হ্যাঁ, ডেফিনেটলি। একটা মানে আমার যখন আসলে সিনেমা করা হয়েছে তখন আমি একদমই ইন্টারেস্টেড ছিলাম না সিনেমার জন্য, সত্যি কথা। অ্যান্ড দ্যাট টাইম আমি আসলে অনেক বেশি ছোট ছিলাম, আমার স্টাডি অ্যান্ড ওই টাইমটা আমি আসলে বাংলা লিঙ্কের সাথেও এঙ্গেজড ছিলাম। সো আমাদের বাংলা লিঙ্কে এত কাজ করতে হতো, টিভি সিরিজ, বিভিন্ন লঞ্চিং বা স্টেজ শোজ, এগুলো করে আসলে আমরা সময় করে উঠতে পারতাম না। আর আমি নিজেও পার্সোনালি ইন্টারেস্টেড ছিলাম না ওই টাইমটায় মানে রেগুলার সিনেমা করার ক্ষেত্রে। এখন যেটা হয়েছে, হ্যাঁ এখন আমি করব ডেফিনেটলি, কিন্তু করব বলে যে তা না যে অনেক বেশি করব। আমি সবসময় কোয়ালিটিটাকে প্রেফার করি কোয়ান্টিটির থেকে। আমার যদি পছন্দ মতো ডিরেক্টর আর পছন্দ মতো গল্প আমি পেয়ে যাই তাহলে আমি করব। বাট আমি আরেকটা জিনিস অ্যানাউন্স করতে চাই, এখন আমার মাঝখানে একটা অনেক বড় কাজ করা হয়েছে, যেটা আমি এখনো ডেটটা জানি না দেখে আমি বলছি না, বাট এটা অনেক বড় একটা কাজ, এটা ইনশাআল্লাহ সামনে সবাই দেখতে পারবে। তাহলে আমরা একটা সারপ্রাইজের অপেক্ষা হ্যাঁ, করছি। এটা একটা সারপ্রাইজ। আচ্ছা ঠিক আছে, কি কাজ সেটা কিন্তু জানলাম না, কিন্তু কোনো একটা সারপ্রাইজ আছে সেটা ঠিকই জেনে নিলাম। আপনাদেরকে এটার জন্য আসলে থাকতে হবে, আমরা কিন্তু মাঝে একটু খোঁজ খবর করব তাহলে কি আসছে। প্লিজ প্লিজ। সেক্ষেত্রে যদি আমার কাছে মনে হচ্ছে যে চলচ্চিত্রে অভিনয় করা এবং এখন এসে ওটিটি করা, পার্থক্য আছে দুটো প্ল্যাটফর্মে অ্যাক্টিংয়ে? কাজের জায়গা আসলে, কাজের ক্ষেত্রে আমি যদি বলি, কাজ আমার কাছে সবসময় সমান, সেটা ওটিটিতে হোক, ফিল্মে হোক, নাটকে হোক, কাজের জায়গাটা সবসময় আমার কাছে খুবই প্রেশাস। সো কাজের ধরনটা একটু ডিফারেন্ট। যেমন ওটিটিটা হচ্ছে গিয়ে যেটা রিলিজ হয় ওটিটিতে, মানে আমরা দেখতে পারি হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন, আর সিনেমার ক্ষেত্রে তো সিনেমাটা সিনেমা হলসগুলোতে হয়। এটাই একটা ডিফারেন্স, আমার কাছে তেমন খুব একটা ডিফারেন্স মনে হয় না কাজের ক্ষেত্রে। অভিনয় শিল্পী হিসেবে আসলে অভিনয়ই করতে হয়, সেটা এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে কাজের জায়গায় আমি যেটা বলবো, আই লাভ মাই ওয়ার্ক। আমি সেটা ছোট কাজ হোক, বড় কাজ হোক, যে কোনো কাজে আমি কোনোটাকেই আসলে ছোট চোখে বড় চোখে দেখতে চাই না। আমার কাজের জায়গাটা ভীষণ ভালোবাসার, ভীষণ সম্মানের। সো এটাকে আমি আসলে আলাদাভাবে মানে ভেদাভেদ করতে চাই না। বলো না তুমি, আমার শাকিব খানের সাথে পেয়ার আপ করা হয়েছে, তো শাকিব খান ইজ এ বিগ ডিল, হি ইজ আ মেগা স্টার। আমার মনে হয় চলচ্চিত্রের কথা ভাবলে শাকিব খানের নামটাই শুধু সবার আগে আসে। হ্যাঁ, একেবারে। তো সেক্ষেত্রে হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স উইথ ওয়ার্কিং উইথ হিম? ভেরি ভেরি গুড আই মাস্ট সে। কারণ আমি যখন আমার মুভিটা করেছি তখন আমার ক্লিয়ারলি মনে আছে আমার এসএসসির পরে করা হয়েছে, অ্যান্ড ওইটা আমার ফার্স্ট মুভি ছিল। আমি তখন তেমন একটা নাটকও করছিলাম না, মানে আমার একটা বা দুইটা নাটক হয়তো রিলিজ হয়েছিল, এরকম হুট করেই সিনেমা করে ফেলা। আই ওয়াজ ভেরি নার্ভাস যে তার মতো একটা সুপারস্টারের সাথে আমি স্ক্রিন শেয়ার করব। বাট থ্যাঙ্কস টু সাকিব খান ভাইয়া, মানে সে আমাকে এত বেশি হেল্প করেছেন। হি ইজ আ ওয়ান্ডারফুল হিউম্যান বিং। কারণ সিনেমার সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, তখন একটু লাউড অ্যাক্টিং করা লাগতো সিনেমাতে। সো ওই ব্যাপারগুলো আসলে সাকিব ভাইয়া খুব নাইসলি আমার সাথে, থাকে না যে সে যে এত বড় একটা স্টার, আমার কাছে মনেই হয়নি, সে খুব নাইসলি আমার সাথে কোঅপারেট করে নিয়েছে যে শখ এটা এভাবে না এভাবে করো, এটা করলে ভালো হবে, তুমি নার্ভাস কেন হচ্ছ। একটা সিন ছিল আমি ভাইয়াকে হিট করবো, মানে চাকু ঢুকায় দিব আচ্ছা চেস্টের মধ্যে। সো ওটার মধ্যে আমি লিটারেলি শেকিং যে আমি কি আসলে দিব কি দিব না। বলছে না না না, শখ ফিল ফ্রি, তুমি দাও, আমার ব্যথা লাগবে না, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এরকম মানে হি ইজ আ ওয়ান্ডারফুল। তাহলে বেশ কিছু অ্যাক্টিং টিপস তো সে দিয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড শুধু সে না, আমি বলবো যে আমি যে এখনো শখ, আমি এখনো ট্রাই করি যে সবসময়, আছে না কথায় আছে যে কাজে আসলে মানুষের শেখার কোনো শেষ নেই। সো আমি এখনও ট্রাই করি যে আমার সিনিয়র হোক জুনিয়র হোক ভালো জিনিসটা, পজিটিভ জিনিসটা আসলে পিক করার। অ্যান্ড সিনিয়রদের কাছ থেকে আমি অন স্ক্রিন অফ স্ক্রিন সবসময়ই চাই কিছু না কিছু শিখতে। হয় না যে মেকআপ রুমে অনেক সময় আমরা আড্ডা দিচ্ছি, সিনিয়রদের কোনো একটা কথা ওইটা হয়তো আমার জন্য খুব হেল্প করবে আমার ক্যারিয়ারে, হয়তো বা আমার অ্যাক্টিংয়ে, বা হয়তো বা আমার পার্সোনাল লাইফে। সো আমি ওই জিনিসগুলো পিক করি। আচ্ছা, তাহলে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তুমি নিতে পারো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি আমি নিতে পারি, আমি খুবই নিতে পারি। কারণ
যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। হ্যাঁ, নিতে পারি। ওকে, আরেকটা বিষয় হলো যে মাঝে যখন তোমাকে 2-2.5 বছর দেখিনি বা তার আগেরও নানান কিছু নিয়ে যখন কন্ট্রোভার্সি হয়, মানুষ মনে করে এটা মেবি তোমার ব্রেইনে খুব ঢুকে গেছে, কিন্তু আমি ব্যক্তি জীবনে তোমাকে যা দেখছি, ইউ আর ভেরি জলি, ডিপ্রেশন তোমাকে ছোঁয় না। কিন্তু অনেক মানুষ অনেকভাবে নিউজ করেছে যে এই ডিপ্রেশন, হতাশায় ভুগছে। তো এই বিষয়টা আমি একটু তোমার কাছ থেকে ক্লিয়ার করো সবাইকে, যে তুমি কি আসলে ডিপ্রেশন তোমাকে ছোঁয়? না, একদমই না। আমি ছোটবেলা থেকেই ভীষণ পজিটিভ, অ্যান্ড আমার ফ্যামিলিতে মানে আমার মা বাবা সবসময় আমাকে একটা জিনিস ছোট থেকে শিখিয়েছে, সেটা হচ্ছে তুমি যেটাই করো না কেন কখনো কোনো কিছুতে রিগ্রেট রাখা যাবে না, কারণ মানুষ ভুল থেকেই আসলে শিখে। লাইফে ভুল হতেই পারে, এটা খুব স্বাভাবিক, অ্যান্ড ভুল থেকেই মানুষ শিখবে। কিন্তু মানে ভুলটাকে তুমি রিগ্রেট করে তুমি তোমার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার নষ্ট করতে পারবে না। সো ওই জিনিসটা সবসময় আমার মাথায় থাকে না। আমি অনেক পজিটিভ। আমার কাছে মনে হয় যে মানুষও তো বিভিন্ন কথা বলবেই, বাট দ্য থিং ইজ যে আমি তো ভালো করে জানি। সো কে কী বললো এটা ইগনোর করে আমি যদি কনফিডেন্ট থাকি, আমি যদি ভালো থাকি, ইফ আই নো হোয়াট আই অ্যাম, আমার মনে হয় না আমার ওগুলো ম্যাটার করে। বাট হ্যাঁ, একটা জিনিস আমি নেই, সেটা হচ্ছে আমার কাজের ক্ষেত্রে যদি কেউ আমাকে আমার ভুলটা ধরিয়ে দেয়, সেটা আমি নাইসলি রিসিভ করি, আর ওটা আমি সংশোধন করার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে বিরতি নেওয়ার সিদ্ধান্তটা কি তোমার জন্য কঠিন ছিল, যে আমি কিছুদিন আসবো না? এত জনপ্রিয়তা, এত অ্যাক্টিভ তুমি মিডিয়াতে, তারপরে হুট করে ভাবা যে আমি কিছুদিন আসবো না। তো এটা আসলে ইট ওয়াজ আ বিগ ডিসিশন, রাইট? হাউ ডিড ইউ ইভেন টেক ইট? এটা আসলে বিগ ডিসিশন মনে করলে বিগ ডিসিশন, এটা যদি আমার পার্ট অফ লাইফ আমি মনে করি তাহলে এটা আসলে বিগ ডিসিশন না, কারণ আমি আসলে এত ছোটোবেলা থেকে কাজ করছি। সো আমার তো ব্যক্তি জীবনও আছে। সো কাজের জায়গাটায় তো সবসময় আমাকে দেখেছে আমি কনস্ট্যান্টলি কাজ করেই গিয়েছি, বাট আমার একটা পার্সোনাল লাইফ আছে, আমার ওই জায়গাটাও সুন্দর মতো মেনটেন করতে হবে, অ্যান্ড সব কিছুরই একটা প্রপার টাইম থাকে। সো আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, আমার কাজের জায়গা আছে, ওই একদম এত ব্যস্ততার মাঝখানে আমি যদি হুট করে ব্রেকটা নেই, আবার ব্যাক করলে মানুষ আমাকে রিসিভ করবে না, এত কিছু চিন্তা করে আমি আসলে ব্রেকটা নিইনি। আমার একটা বিশ্বাস ছিল যে হ্যাঁ, আমার দর্শকরা আমাকে যদি ভালোবাসে, আমার কলিগসরা যদি আমাকে ভালোবাসে, আমি ডেফিনেটলি আবার কাজে ব্যাক করলে তারা আমাকে নাইসলি নিবে, রিসিভ করবে। অ্যান্ড আসলেই তাই হয়েছে। আমাকে শুধু তারা নাইসলি নেয়নি, অনেক বেশি ভালোভাবে নিয়েছে, যেটা আসলে আগের থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি আমি। তো পাচ্ছি। এটার পেছনে কি মনে হয় যে মানে প্রচুর রহস্য? আমি জানি না এটার পিছনে রহস্য হয়তো এটা হতে পারে যে দে লাভ মি আ লট অ্যান্ড আই লাভ মাই ওয়ার্ক, অ্যান্ড আমি অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করি আমার অডিয়েন্সদেরকে যারা আজকে আমাকে শখ বানিয়েছে। সেক্ষেত্রে আরেকটা বিষয় হতে পারে যে ইউ ফোকাস অন দ্য পারফেকশন, নিজের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব মনোযোগ দেওয়া হয়। আমি চেষ্টা করি। আমি জানি না আমি কতটুকু করতে পারি বা করতে পেরেছি, বাট আমি চেষ্টা করি। একটা গোপন কথা হলো শখ ভীষণ খুঁতখুঁতে, মানে পারফেকশন না আসলে সেটা নিয়ে চোখে লাগতে থাকে। আমি তো বলবো আমি আমার ব্যাপারে খুবই থাকে না লেজি। কাজের ব্যাপারটা ডিফারেন্ট, বাট আমি আমার ব্যাপারে পার্সোনালি আই এম ভেরি লেজি। তো এরকম হয়নি একটা শট দিয়েছি, শট দেওয়ার পরে আমার শটটা ভালো হচ্ছে কিনা, মানুষ সবাই বলছে যে না ডান, শট হয়ে গেছে, কিন্তু নিজে গিয়ে শটটা দেখার পরে না আমার পছন্দ হচ্ছে না, আই উইল ডু ইট। আমি সেটাই বললাম যে আমার কাজের ক্ষেত্রে আমি ডিফারেন্ট। হ্যাঁ, কাজের ক্ষেত্রে আবার এটার মধ্যেও আবার দুইটা জায়গা আছে, সেটা হচ্ছে অনেকে চেক করে যে আমার মেকআপ ঠিক আছে কিনা। হ্যাঁ, আই এম নট লাইক দ্যাট। আমার কথা হচ্ছে আমাকে যেমনই লাগুক, আমার অ্যাক্টিং স্কিলটা ঠিক আছে কিনা সেটা আমি মানে এক্সপ্রেশনটা ঠিক দিলাম কিনা একটু চেক করি। আচ্ছা, তো এটা আসলে অনেকেই বলেন যে ইটস আ ভেরি গুড থিং যে একজন আর্টিস্ট নিজের কাজ দেখতে চাচ্ছেন, ওভার কনফিডেন্ট হচ্ছে না, এত কাজ করার পরে নিজের প্রতি একটা কনফিডেন্স গ্রো হয়ে যাওয়ার কথা, যে শর্ট দিয়েছি মানুষ দেখবে, সমস্যা নেই, কিন্তু তারপরে ঘুরে গিয়ে আবার নিজের কাজটা দেখা, না হয়নি, আমি আরেকবার দিতে চাই। ইটস আ বিগ থিং আসলে একটা আর্টিস্টের ক্ষুধাটা থাকা উচিত আমার মনে হয়। এইটার শুধু আমার মানে আর্টিস্টের ক্ষুধা না, আমার কাছে যেটা মনে হয় যে আমি সবসময় ডিরেক্টরদেরকে অনেক বেশি প্রায়োরিটি দিই, কারণ ডিরেক্টর আসলে প্রত্যেকটা ডিরেক্টরেরই আলাদা আলাদা চিন্তা থাকে, আলাদা আলাদা চাহিদা থাকে যে আমার এই কাজটাই এমন করে আমার আর্টিস্টটা অ্যাক্টিং ডেলিভারি করবে। সো
ওই জায়গাটায় যদি আমি মনে করি যে আমি শখে আমি তো পারি, আমি করে যেটাই করব মানুষ দেখবে, তাহলে এটা আমার ভুল। এটা আমার শেখার জায়গাটা কম হয়ে যায়, আমার মানে নিজেকে ভাঙার জায়গাটা কম হয়ে যায়। আমি সবসময় চাই যে একজন ডিরেক্টরস আর্টিস্ট হয়ে কাজ করতে। অ্যান্ড আমি বারবার ডিরেক্টরকে পোক করি যে ভাই আপনি চেক করেন হয়েছে, আর ইউ হ্যাপি, মানে ঠিকঠাক আমি অ্যাক্টিং করতে পেরেছি, এটা আমি সবসময় করি। তা একটা সময় জনপ্রিয়তা তুঙ্গে এসে যাওয়ার পরে প্রচুর মানুষ ভালোবাসছে, রাস্তায় বের হলো মানুষ চিনছে প্রচুর বেশি, তো এটা কি কখনো চাপ মনে হয়েছে? না, চাপ মনে হয়নি, আমার কাছে ভালো লাগে, কারণ আমার কাছে মনে হয় এটা একটা ব্লেসিংস। কারণ সুন্দর মানুষ, ভালো কাজ করতে পারা মানুষ অনেক আছে, অনেক আছে, বাট কথা হচ্ছে কি কয়জনকে আসলে স্পেসিফিকলি মানুষ চেনে বা কয়জনকে মানুষরা এমন করে ভালোবাসে যে রাস্তায় বের হলে একটু কথা বলতে চায়, ছবি তুলতে চায়। এটা আসলে ব্লেসিংস আমি বলবো, এটা আমার কাছে খুব ভালো লাগে। বাহ, তো কোনো ফ্যান এনকাউন্টার হয়েছে উইচ ইজ ভেরি ফানি? ফ্যান এনকাউন্টার অনেক হয়েছে আসলে, ফানি স্পেসিফিকভাবে মনে পড়ে, ও আচ্ছা একটা মনে পড়েছে, একটা ছেলে এসে বলতেছিল আমাকে যে আই ওয়াজ ইন বসুন্ধরা সিটি, আমি শপিং করতে বের হয়েছিলাম, সো আমি মাস্ক পরা ছিলাম, তারপরও সে আমার চোখ দেখে চিনে ফেলেছে। অ্যান্ড ও দৌড়ে এসে আমার কাছে এসে বলছে শকাপু আমি তোমার অনেক বড় ফ্যান, আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, তখন আমি বলছিলাম যে তুমি আমাকে ভালোবাসো, তাহলে আপু কেন বলছো? ছেলেটা আমিও জোক করেছিলাম, তো ছেলেটা হেসে দিয়েছিল। এনও বলছিল যে আপু আমার ওয়াইফও কিন্তু তোমার মতো দেখতে, জানো আমি বিয়ে করেছি তোমার সাথে লুকালাইক দেখে, মানে কে তোমার মতো দেখতে ওরকম মেয়ে খুঁজে। আমি বললাম ও দ্যাটস সুইট। এইটা আসলে সুইট ছিল, সো ওটা শেয়ার করলাম। শখের একটা লুকালাইক আছে, এটা আরেকটা মানে ভাইরাল ক্যাপশন হয়ে যেতে পারে। আমার লুকালাইক অনেক আছে, এটা আমি অনেক শুনেছি। মানে হয় কি, মানে মানুষকে ফলো করলে অনেক সময় লুকালাইক হয়ে যায়, সো এটা আসলে আমার ভালো লাগে মানুষ যারা আমাকে ফলো করে। অ্যান্ড এরকম অনেক আছে, যেমন আমি কখনো পার্লারে গেলেই শুনি যে আপু তোমার হেয়ার কাটের নাম কি, আপু তোমার মতো করে আইব্রোস আমাকে, আমি সবসময় বলে আমাকে মেকআপে আইব্রোস করে দিতে, বা আপু তোমার এই তিলটা আমি কপি করি। সেরকম আমি বাংলা লিংকের পরে তোমার হেয়ার কাটটা এভরিওয়ান ওয়াজ ডুইং ইট, মানে ইউ হ্যাড দ্য হেয়ার কাট অ্যান্ড এভরিওয়ান হ্যাজ দ্যাট হেয়ার কাট। আমি সেটা খুব দেখেছি। সো এই যে মানুষের ভালোবাসার বিষয়টা এবং ফলো করার বিষয়টা, শখকে এত মানুষ ফলো করে, শখের কি কোনো ইন্সপিরেশন আছে, মানে কোনো ক্যারেক্টার বা কোনো অ্যাক্ট্রেস যাকে দেখে প্রতিনিয়ত ইন্সপায়ার্ড হও তুমি? স্পেসিফিকভাবে কেউ নেই, আমি বললাম না যে আমি আসলে সবসময় পজিটিভ অ্যান্ড ভালো জিনিসটা পিক করি। আমার আসলে এক একটা মানুষের এক একটা জিনিস ভালো লাগে, একটা মানুষের সব কিছু ভালো লাগে না, কারণ আমি বিলিভ করি যে একটা মানুষ কখনো সব সাইড থেকে পারফেক্ট হয় না, আমি নিজেও পারফেক্ট না। সো আমি আসলে বিভিন্ন মানুষের বিভিন্ন পারফেক্ট জিনিসগুলো পিক করার ট্রাই করি। এতগুলো সেক্টরে যে কাজ করেছো, নাচেও কাজ করেছো, বিজ্ঞাপন করেছো, মডেলিং হয়েছে, তার উপর আবার দেখা গেছে যে অভিনয়েও কিন্তু ভীষণ একটা বড় জায়গায় বিরাজ করছো। তো সেক্ষেত্রে এই যে পুরো একটা বড় ক্যারিয়ার, এখান থেকে পাওয়া সব থেকে বড় শিক্ষা কি? সবচেয়ে বড় শিক্ষা, তুমি যতই বড় হয়ে যাও তোমার বিনয় হতে হবে ভীষণ, মানে তোমার বট গাছের মতো ছেয়ে থাকতে হবে, নিচু হয়ে থাকতে হবে, এটা আমার পাওয়া শিক্ষা। এই কথাটা আমাকে আমার বাবাও বলেছিল, আরেকটা পার্সন বলেছে মোশাররফ করিম ভাইয়া। মোশাররফ করিম ভাইয়ের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং এত ভালো, সো ভাইয়া যখন কোনো কথা বলে আমি জাস্ট শুনি, আমার কাছে মনে হচ্ছে এই মানুষটা আসলে এতটা জ্ঞানের সাগর কিভাবে হতে পারে, আমার কাছে এমন মনে হয়। সো ভাইয়া একবার আমাকে বলেছিল এই কথাটা যে শখ, তুই যতই বড় হবি না কেন সবসময় বট গাছের মতো নিচু হয়ে পড়বি, মানুষ যেন তোকে সবসময় বিনয়ী বলে। এবং সে তাহলে তখন থেকেই দেখছিল যে শখ উইল গো বিগার অ্যান্ড যত দিন যাবে তার জনপ্রিয়তা আরো বাড়বে। অনেক আগের কথা, আমার মনে আছে আমি ফার্স্ট একটা নাটক করেছিলাম মোশাররফ ভাইয়ের সাথে, মানে সোলো নাটক করেছিলাম, সিঙ্গেল নাটক যেটাকে বলে। এর আগে তো আমি FNF করেছি একটা সিরিয়াল, বাট বস্ত্রাই গোলাপের সৌরভ নামের একটা নাটক করেছিলাম। ওই নাটকটার সময় বলেছে, ওই টাইমটায় আমি আসলে নাথিং, মানে তখন আমি শখ হয়ে উঠিনি, তখন ভাই আমাকে এই কথাটা বলেছিল, অ্যান্ড ওইটা আমি মাথায় রেখেছি, অ্যান্ড ওটা মেনটেন করছি। তাহলে হি প্রেডিক্টেড ওয়েল। এবং তার স্ত্রীর চরিত্রে দেখা গেছে তো মোশাররফ করিম ভাই এত বড় একজন অ্যাক্টর, সিকান্দার বক্সে, হ্যাঁ, তো সেক্ষেত্রে তার ওয়াইফ হওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন? ওয়াইফ হওয়ার এক্সপিরিয়েন্স কি, ওটা তো আসলে খুব ফানি একটা নাটক ছিল,
গুড, ভেরি গুড। আমি আসলে ওয়াইফ হওয়ার এক্সপিরিয়েন্স কি বলবো, ওটার মধ্যে আসলে মোশাররফ ভাইয়ের থেকে বেশি ম্যাচিওর ওয়াইফ ছিলাম আমি। হ্যাঁ, সারাক্ষণ ঝাড়ছি, সারাক্ষণ বকা দিচ্ছি, এটা করো ওইটা করো, না এভাবে না সেভাবে না, যেটা আসলে টোটালি মানে উল্টা। ভালো। মানে তাকে বকা দিতে কোনো নার্ভাসনেস আসেনি অ্যাক্টিং এর সময়? নার্ভাসনেস আসেনি, আমার মনে হচ্ছিল যে আমার বকা দেওয়াটা হচ্ছিল না, যেটা ভাইয়া বারবার আমাকে কারেকশন করে দিচ্ছিল। শক্ত আমাকে ঝাড়ি দে, কিউট করে বলিস না, ঝাড়ি দে। আচ্ছা, মানে একদম সিভিয়ার ঝাড়ি দিতে হবে, তো সেটা আসলে একটা চ্যালেঞ্জ যে একটা মানুষকে আমি ঝাড়ি দিতে চাচ্ছি না। অ্যাক্টিং আসলে ইজ এ ডিফিকাল্ট জব। মোশাররফ ভাইয়াকে আসলে মানে হয় না যে আমাদের সিনিয়র এমন এমন কিছু আর্টিস্ট আছে যারা আমাদের খুবই কাছের, খুবই মাই ডিয়ার, তাদের কাছ থেকে শেখার শেষ নেই। তাদের সাথে অ্যাক্টিং করতে গেলে মানে এই টাইপের মানে একটু ডিফিকাল্ট ক্যারেক্টারগুলো করতে গেলে আসলে একটু তো আনকমফোর্টেবল ফিল হয়, বাট একটা সময় কাজ করতে করতে যেটা হয় যে ঠিক হয়ে যায়।